ওয়েলকাম টু আচরঙ্গি ব্লগ। আমার খুব প্রিয় শ্যামলী পরিবহনের বাস। এই বাসে করেই আমরা পৌঁছে গেছিলাম দুর্গাপুর। সকাল 6:30টায় ডানলপ থেকে দুর্গাপুরের বাস। 6:30টায় টাইমিং হলেও বাঙালির টাইমিং আস্তে আস্তে প্রায় 7টা বাজিয়ে দিয়েছিল। যদিও 7টা লেট হলেও দুর্গাপুর পৌঁছতে কিন্তু খুব একটা লেট করেনি। সকাল 9:30টার মধ্যেই আমাদের সিটি সেন্টারে নামিয়ে দেয় শ্যামলী পরিবহনের বাস। হোটেল পার্ক প্রাইমের চেকিং টাইম দুপুর 12টায়, আর আমরা কত তাড়াতাড়ি হোটেলে পৌঁছে গেছি। কি করব, কারণ যত দেরি করব তত আমাদের বেরিয়ে ঘুরতে, দুর্গাপুরকে এক্সপ্লোর করতে অনেকটা সময় বেরিয়ে যাবে। কি করা যায়, রিসেপশনে বসে নিজেরাই চিন্তা ভাবনা করছি। হঠাৎ রিসেপশন থেকে আমাদের অফার দেয়, এক্সট্রা যদি আপনারা কিছু পেমেন্ট করেন তাহলে আপনারা রুম পেয়ে যাবেন। এটা কিন্তু একটা ভীষণ চালাকি, কিন্তু কিছু করার নেই। রুমটা যদি তাড়াতাড়ি পেয়ে যাই আমাদেরই সুবিধে। অ্যামাউন্টটা শুনলে চোখ কপালে উঠবে। 840 আমাদের পেমেন্ট করতে হয়েছিল যাতে আমরা রুম তাড়াতাড়ি পাই। অগত্যা তাই 840 রুপিস আমাদের পেমেন্ট করতে হলো। তারপরে আমরা খুব তাড়াতাড়ি রুম পেয়ে গেলাম। আর রুমটা কেমন সেটা তো একটু দেখতেই হয়। রুমে ঢুকে যাওয়ার পরে ফ্রেশ হয়ে আমরা দুজনে তাড়াতাড়ি ব্রাঞ্চ সেরে বেরিয়ে পড়বো। কিছুক্ষণ পরে রিয়েলাইজ করতে শুরু করেছিলাম হোটেল পার্ক প্রাইম কিন্তু বেশ এক্সপেন্সিভ, কারণ একটা মিনারেল ওয়াটার বটলের দাম 51। অজ্ঞান হই প্রায়। নিজেদের কোনো মতে সামলে ব্রাঞ্চ সেরে যে অটো করে আমরা সিটি সেন্টার থেকে হোটেল পর্যন্ত এসেছিলাম সেই দাদার ফোন নাম্বার নিয়ে নিয়েছিলাম। তাকে ফোন করলাম, তিনি এলেন, বেরিয়ে পড়লাম দুর্গাপুর এক্সপ্লোর করতে। লাস্ট ইয়ার বাঁকুড়া থেকে দুর্গাপুর হয়ে ফেরার সময় প্ল্যান করেছিলাম দুর্গাপুরকে একবার এক্সপ্লোর করব। লিস্টে তো অনেক নামই থাকে, তাই এবারে ঠিক করে নিয়েছিলাম দুর্গাপুর যাব। শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুরের সাথে মেঘালয়কে অ্যাড করেছিলাম। না, ওই মেঘালয় নয়, এটা হচ্ছে বাঁকুড়ার মেঘালয়। সেটা নয় আমরা পরে দেখছি, তার আগে আসুন দেখি আমরা দুর্গাপুরকে কি করে এক্সপ্লোর করলাম। চাকার হাওয়া বেরিয়ে গেছে, ঘুরবো আর একটা কিছু হবে না, হয় কখনো? যেখানে যাবো গন্ডগোল তো একটা হবেই। প্রথমেই গেলাম দুর্গাপুর ব্যারেজ। ভীষণ এক্সাইটেড ছিলাম। এটি তৈরি হয়েছিল 1955-এ। এটি তৈরি করার কতগুলো উদ্দেশ্য তো অবশ্যই ছিল। মূলত কৃষিকার্য, বন্যা নিয়ন্ত্রণ এবং দুর্গাপুরের শিল্পাঞ্চলে জল সরবরাহের জন্য তৈরি করা হয়। প্রায় 2270 ফুট ব্যারেজটির দৈর্ঘ্য। মোট 34টি গেট রয়েছে এখানে। আর ব্যারেজটি দুর্গাপুর শহরকে বাঁকুড়া জেলার সাথে যুক্ত করেছে। আমরা যখন ব্যারেজের কাছে গেলাম তার দুদিকে একটা পোর্শন ভাগ করা রয়েছে। একটা পোর্শনে প্রচুর জল, সেখানে নবনির্মিত ঘাট রয়েছে এবং সে ঘাটে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম। সেখানে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয়। সেখানে কিছুক্ষণ থাকার পর, কারণ যথেষ্ট রোদ ছিল, এই রোদে ঘুরে তো পুরো প্রায় ট্যান পড়ে যাওয়ার মতো অবস্থা আমাদের। সেখানে কিছুক্ষণ থাকার পর আমরা আর একটা পোর্শনে গেলাম, যেখান থেকে গেটে খোলার সাথে সাথে যে জল বেরোচ্ছে, অসাধারণ দৃশ্য। সেখানে কিছু জায়গায় বালি চড়া রয়েছে, সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। ওখানে আপনারা যদি যান কখনো, রিল করতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন, কিছুক্ষণ বসতে পারবেন। তবে আমরা যেহেতু দুপুরবেলা গেছি সেই জন্য বেশ ঠাটা রোদ্দুর ছিল। যদি বিকেলের দিকে যান আই এম শিওর ওই জায়গাটা আপনাদের দারুণ লাগবে। আমরা বেশ কিছুক্ষণ কিন্তু ওখানে সময় কাটিয়েছিলাম। দুর্গাপুর ব্যারেজের সামনে দাঁড়িয়ে জল ছেড়েছে ওদিকে, আমরা এদিকে বেশ বালির চর পড়ে গেছে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, বেশ কিছু ভালো রিলের জন্য ভিডিও করলাম, ছবি তুললাম। এরপরে আর আমরা তো টোটো বুক করেই নি, এখানে আমরা টোটো পেয়ে গেছি। এরপরে নেক্সট যে ডেস্টিনেশন সেখানে যাব, চলুন। এর পরের জায়গা হচ্ছে অম্বুজা উপনগরী। এই অম্বুজা উপনগরীতেই রয়েছে ভবানী পাঠকের কালী মন্দির। বেশ পুরনো, বেশ পরিচিত। ভবানী পাঠক এবং তার সহযোগী দেবী চৌধুরানীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। মন্দিরের পাশেই একটি প্রাচীন সুড়ঙ্গের মুখ দেখা যায়। বলা হয় এই সুড়ঙ্গ দামোদর নদ পর্যন্ত বিস্তৃত।
এবং ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর আত্মগোপন বা নিরাপদে যাতায়াতের জন্যেই এটি ব্যবহার করা হতো। এখানে বেশ কিছুক্ষণ থাকলাম। বেশ পুরনো, অনেক পুরনো গাছ রয়েছে। মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ করছে, ছবি তুলতে পারবেন। সেখানে কিছুক্ষণ থাকার পর আমরা নেক্সট একটি ডেস্টিনেশন। নেক্সট ডেস্টিনেশন আমাদের রাড়েশ্বর শিব মন্দির। দুর্গাপুরকে এক্সপ্লোর করার ইচ্ছা তো বহুদিন, তার মধ্যে যে কটা জায়গা ঘুরবো, দুটো জায়গা যাওয়ার প্রবল ইচ্ছা ছিল। তার মধ্যে এটি হচ্ছে বহু পুরনো একটি প্রাচীন শিব মন্দির, রাড়েশ্বর শিব মন্দির। বহু পুরনো, প্রায় 800 থেকে 1000 বছরের পুরনো বলে মনে করা হয়। এই অঞ্চলটি প্রাচীনকালে রাঢ় দেশ নামেও পরিচিত ছিল। রাঢ় দেশের অধিপতি রাজা বল্লাল সেন এই মন্দির প্রতিষ্ঠা করেছেন বলে কথিত আছে। ওখানে বেশ কিছুক্ষণ আমরা যাই, ঘুরে দেখি। আমরা যে মুহূর্তে পৌঁছেছিলাম সেই সময় প্রায় দুপুর হয়ে গেছিলো। তো মন্দিরের গর্ভগৃহের মন্দিরের যে মেন গেট সেটি বন্ধ হয়ে গেছিলো, কিন্তু তাও আমরা একটু গেটের এদিক ওদিক থেকে ছবি তোলার বা ভিডিও করার চেষ্টা করেছি এবং ওখানেও কোনো অসুবিধা হয়নি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে আমরা ভিডিও বা ছবি তুলতে পারবো কিনা। তো সেখানে বলেছিল যে কোনো অসুবিধা নেই, আপনারা তুলতে পারেন। তো সেটা বেশ ভালোই লাগলো এবং এটা আসার আমার এখানে এসে এই শিব মন্দির দেখার বা দর্শন করার ইচ্ছাটা আমার অনেক দিনের ছিল, সেটাও কিন্তু পূর্ণ হলো। পরিদর্শন করছিস? কতবার? একবারই করেছি। আর লাস্ট যে জায়গাটা আমরা লিস্টে একদম শেষে রেখেছিলাম, সেটা যদি না ঘুরি তাহলে দুর্গাপুর ঘোরাটাই ইনকমপ্লিট থাকে, এবং সেটি হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। ভারত স্বাধীনতা লাভের পর দেশের শিল্পায়নের জন্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বেশ কিছু শিল্প এবং ইস্পাত কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। দুর্গাপুর ইস্পাত কারখানা ছিল কিন্তু সেই প্রকল্পের একটি ইম্পর্টেন্ট পার্ট। দুর্গাপুর ইস্পাত কারখানা কিন্তু কেবল একটি শিল্প প্রতিষ্ঠান নয়, এটি পশ্চিমবঙ্গের শিল্পায়নের ইতিহাসে কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রতিষ্ঠার ফলেই দুর্গাপুর শহরটি একটি বৃহৎ শিল্পনগরী হিসেবে পরিচিতি লাভ করেছে। শুধু তাই নয়, এই শিল্পনগরী বা এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জন্য আমাদের প্রত্যেকের কিন্তু গর্ব হওয়া উচিত, বা আমরা কিন্তু প্রত্যেকে গর্ববোধ করি। তাই আমরা এটাকে একদম লাস্টে রেখেছিলাম। গুড মর্নিং। এখন সকাল 7:15, 7:15। আমরা পুরো রেডি, রিসেপশনে ওয়েট করছি। ব্রেকফাস্ট প্যাক করতে দিয়ে দিয়েছি, কারণ আমরা গাড়িতে যেতে যেতে খেয়ে নেবো, আর সময় নষ্ট করবো না। জাস্ট গাড়ি আসার ওয়েট করছি, তারপরে বেরিয়ে যাব বাঁকুড়া বর্দি পাহাড়ের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 7:30। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। দুর্গাপুরের সাথে আরেকটি যেটি আমরা জায়গা প্ল্যান করেছিলাম, যেটা বললাম যে বাঁকুড়ার মেঘালয়, সেই মেঘালয় নয়, একদম অন্যরকম এবং অবশ্যই একটা অফবিট জায়গা। নাম হলো বাঁকুড়া বর্দি পাহাড়। ঠিকই শুনেছেন বন্ধুরা, জায়গাটার নাম হচ্ছে বর্দি পাহাড়। এই অঞ্চলের স্থানীয় একটি গ্রামের নাম ছিল বর্দি, সেই নাম থেকে পাহাড়টির নাম রাখা হয়েছে বর্দি পাহাড়। ঘন জঙ্গল, শাল, মহুয়ার এই সমস্ত গাছ, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে কংসাবতী নদী। বাঁকুড়া জেলা এবং পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের উদ্যোগে এই এলাকায় পর্যটনের জন্য থাকার ব্যবস্থা ও অন্যান্য পরিকাঠামো তৈরি করা হয়েছে। আজ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, দুদিকে জঙ্গল, একেবারে নিস্তব্ধ, আলো ছায়া। কয়েকটা সাইকেল বাইক যাচ্ছে, আওয়াজ আসছে। এটাও যদি চলে যায়। আর আমার তো বহুদিনের ইচ্ছে, ঝাড়গ্রামেও হয়নি, যে একটা বেশ হাতির দল
এদিক থেকে মনে হচ্ছে না হাতির দল দেখতে। না, এলিফ্যান্ট ক্রসিং জোন আমরা ক্রস করে গেছি। এলিফ্যান্ট করেনি, এলিফ্যান্ট কিন্তু করেনি। আর এই জীবনে মনে হয় আমার আর হলো না হাতি দেখা, আর হলো না, এরমই ব্যাপার আমার। আর একটুখানি এখানে দাঁড়িয়ে তারপরে গাড়ি, কারণ আর বেশিক্ষণ নেই, তো একটুখানি দাঁড়াই এই জায়গাটা। বেশ মানে কলকাতায় এরকম নিস্তব্ধতা তো আর পাওয়া যায় না। পাবিও না রে, অসম্ভব ব্যাপার। একটুখানি এখানটা দাঁড়িয়ে তারপর গাড়িতে উঠবো। দেখ আমরা যাবেন কিভাবে? যদি আপনারা ট্রেনে যান তাহলে ট্রেনে বাঁকুড়া স্টেশন, সেখান থেকে নেবে গাড়ি নিয়ে পি মোড় থেকে ডান দিকে এগিয়ে বর্দি পাহাড়, দূরত্ব প্রায় 50 কিলোমিটার। আর আমরা যেহেতু দুর্গাপুরতেই গেছিলাম, মোটামুটি আমাদের সময় লাগতো 3.5 ঘন্টা মতো। তাই আমরা চেষ্টা করছিলাম খুব সকাল সকাল বেরিয়ে যাওয়ার জন্য। খুব সকাল না হলেও মোটামুটি 8টার মধ্যে আমরা বেরিয়ে গেলাম। তবে আমাদের যাওয়াটা ছিল কিন্তু একদম অন্যরকম। আমরা গাড়ি আগে থেকেই যদিও বুক করে নিয়েছিলাম, কিন্তু আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি প্রথম শুনে আমাদের প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে বাঁকুড়া বর্দি পাহাড়ের জায়গাটা আপনারা কীভাবে খুঁজে পেলেন। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। অগত্যা জিপিএস অন করা হয় এবং জিপিএসের সাহায্যে আমরা বাঁকুড়া বর্দি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। জিপিএস আমাদের এতটাই শর্টকাটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারি। এমন রাস্তা দিয়ে গেছি, জঙ্গল রাস্তা, লাল মাটি। একটা সময় মনে হয়েছিল যে হয়তো এই রাস্তা শেষ হবে না, বা কোথাও গিয়ে হয়তো রাস্তা শেষ হয়ে যাচ্ছে, আমরা হয়তো পৌঁছতে পারবো না। কিন্তু যাই হোক, জিপিএস আমাদের যথেষ্ট হেল্প করেছে শর্টকাট পথ দেখিয়ে, এবং আমরা মোটামুটি 11:15 মধ্যে রিসর্টে পৌঁছে যাই। পৌঁছানোর পর ঠিক প্রথম যেটা আমাদের মনে হয়েছিল, আমরা পুরো পৃথিবী থেকে আলাদা হয়ে গেছি। কারণ এত শান্ত একটা পরিবেশ, আর তার সাথে ওয়াইফাই কোনো কানেকশান ওখানে পাবেন না। আপনার নিজস্ব যে মোবাইল কানেকশান রয়েছে সেটাও কিন্তু বেশ আপ ডাউন করতে শুরু করবে। খাওয়া দাওয়ার কথা তো অন্যরকম। প্রথমে চারিদিকটা একটু ঘুরে দেখতে পারেন, রুমটা দেখে নিতে পারেন কীরকম, শুধু মনে হবে গিয়ে জাস্ট বসে থাকি। এসে আমাদের রুমটা হচ্ছে এই দিক দিয়ে, আর এই দিকে পাহাড়ে মন্দির আছে, নদী আছে, সবই যাব। জাস্ট রুমে ঢুকেছি, একটু ফ্রেশ হয়ে নিই, যদি কিছু খাই। এই দিকে হচ্ছে আমাদের রুম। এরাও আমাদের সাথে ওয়েট করছে। একটুখানি চা খাবো, আর একটু কিছু খাবো, খিদে পেয়ে গেছে। তারপর একটু চারিপাশটা এখন ঘুরে দেখবো। আর এই জায়গাটাই হচ্ছে খাওয়ার জায়গা, বেশ বড়, নিঃসন্দেহে খোলামেলা। লাঞ্চে চলে এসেছি, ফুল ভেজ ভাত, এখানে গাজর আর শশার স্যালাড, ঝুড়ি আলু ভাজা, লেবু, পোস্তর বড়া, পোস্ত, ডাল। শুরু করে দে। ভরপেট খেলাম, ভাত, ডাল, পোস্তর বড়া, চাটনি পাঁপড়ও এসেছিলো কিছুক্ষণ পরে। পাঁপড়টাও হেভি খেতে, পেট ফুল করে নি। যেখানে যাই খাই, পেট ফুল করেই খাই, খিদে পায় খাবো না। খেয়ে এবার আমরা যাচ্ছি পাহাড়ে উপরে উঠবো। কংসাবতী নদী, মন্দির আছে তাই তো, ওইগুলো এবার আস্তে আস্তে দেখব। এই যে রাস্তা, এটার একটা সুবিধা হচ্ছে এর ভেতরেই পাহাড়ের মধ্যেই রিসর্ট, এখানেই নদী, এখানেই মন্দির। সো আলাদা করে আমাদের বাইরে কোথাও যেতে হচ্ছে না। এই যে লাঠি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে শুধু ওপরে উঠবো বলে লাঠি নিচ্ছি তা নয়। আমরা গুপ্তিপাড়ায় গেছিলাম, গুপ্তিপাড়ায় এই যে এই দিকের রাস্তা দিয়ে উঠছি গুপ্তিপাড়ার মন্দিরে। সেখানে আমাদের খুব সামনে কাছাকাছি যখন সিঁড়ি দিয়ে উঠছি, এটি সাপ চলে এসেছিলো এবং সেটা আমরা অনেকক্ষণ পরে রিয়েলাইজ করেছিলাম। সেই জন্যে বাড়ি থেকে বলা হয়েছে যে তোমরা যে হাঁটবে চোখ খুলে হাঁটবে, চোখটাকে বন্ধ করে হেঁটো না। সেই জন্যেই আরও এটাকে রেখেছি, উঠতেও সুবিধা হবে। আর আওয়াজ করতে করতে গেলাম।
কিন্তু রোদটা মারাত্মক। লাঠিটা কাজে দিচ্ছি। হ্যাঁ, যখন আমি লাঠিটা কুড়িয়ে ফেলাম তখন বলছে তুমি লাঠিটা নিলে কেন? বললাম যে দেখ কিরকম কাজে লাগে। কি কংসাবতী জলের স্বচ্ছতার সাথে মেঘালয়ের ডাইকি নদীর তুলনা করা হয়, তাই এই স্থানটিকে বারবার বলা হচ্ছে বাঁকুড়ার মেঘালয়। এই যে কংসাবতী নদী কতটা চড়া পড়ে গেছে। ওদিকটা একটু বেশি জোর। এটা দিয়ে এসে এই যে ছোট রাস্তাটা একদম সোজা উপরে, এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। কি হলো? লাঠি কার লাগছে এবার দেখা যাচ্ছে। সব ঠিক আছে, খুব সুন্দর, পুরো প্রকৃতির মাঝে, কিন্তু যত্রতত্র প্লাস্টিক বটল, এই প্লাস্টিক সেই এই, মানে প্লাস্টিক ব্যবহার কোনোভাবেই আর বন্ধ হয় না। আর যেখানে সেখানে ফেলার বদভ্যাসটাও আমরা চেঞ্জ করতে পারি না। কিন্তু বন্ধ, যাই হোক। নিশ্চিন্তে যদি ছুটি কাটাতে চান তাহলে কিন্তু এরকম একটা অফবিট জায়গাতে অতি অবশ্যই আসতে হবে। আর থাকার ব্যবস্থা, থাকবেন বাঁকুড়া বর্দি পাহাড় ইকো ট্যুরিজম রিসর্টে। যেটা আমরা উপরে পাহাড় থেকে দেখছিলাম, এবার নিচে নামছি মাটি দিয়ে সিঁড়ি করেছে। এই যে যত্রতত্র প্লাস্টিকের বোতল, দেখ। একদম সন্ধে নেমে গেছে, ঝিঝি পোকার ডাক। চলে এসছে চা, কফি, পকোড়া আর চা, পনির পকোড়া আর চা। চা তো দেখতেই পাচ্ছি, তার সাথে আমরা তারা দেখতে পাচ্ছি। এইভাবে পরিষ্কার আকাশে তারা কলকাতায় আর দেখা যায় না। নিশ্চিন্তে যদি ছুটি কাটাতে চান তাহলে কিন্তু এরকম একটা অফবিট জায়গাতে অতি অবশ্যই আসতে হবে। আর থাকার ব্যবস্থা, থাকবেন বাঁকুড়া বর্দি পাহাড় ইকো ট্যুরিজম রিসর্টে। ডিনার চলে এসেছে, রুম সার্ভিস নিয়েছি। পনির বাটার মশলা আর রুটি। আজকে ব্যাক করছি কলকাতা, 7:30 বাজে। বেরিয়ে পড়েছি একেবারে লাগেজ নিয়ে। এখানে ব্রেকফাস্ট করব আর এখান থেকে যাব বাঁকুড়া স্টেশন। গাড়ি এখান থেকেই পাওয়া যায়, ওরা ফোন নাম্বার দিয়ে দেয়। এখান থেকে বাঁকুড়া স্টেশনে গাড়ি ফেয়ার নিচ্ছে 2000 টাকা। 500 আমরা অ্যাডভান্স করে রেখেছিলাম, আর বাকি টাকাটা স্টেশনে পৌঁছে দিয়ে দেবো। আর একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যে ধরনের খাবার খেতে চান সেটা এখানে যদি বলে দেন তাহলে সেরকমভাবে ওরা প্রিপেয়ার করে দেয়, কিন্তু আগে বলতে হয়। এবং খাবার কিন্তু খুবই ভালো, টেস্টি, খুবই ভালো। তো একটা দিন পুরো ওয়ান ডে এটা খুবই ভালো কাটলো। আর মানে রিফ্রেশমেন্টের জায়গা আর বেসিক্যালি। রাতের ইয়েটা তো একদম আলাদা, অ্যাটমসফিয়ারটা এত ঝিঝি পোকা ডাকছে বোঝে না, কানে তালাই লেগে গেল। যাই হোক, তো এখন যাই আবার যেখানে খাবারের জায়গা রয়েছে রেস্টুরেন্ট, সেখানে যাই। আজকে সকালবেলা ব্রেড বাটার আর একটুখানি চা খাবো, খেয়ে আমরা বেরিয়ে যাব। পুরো পোপাট পোপাট। কি করা যাবে?
ব্রেড ওদের আউট অফ স্টক। হ্যাঁ, ব্রেড নেই, শুধু চা খেয়ে বেরিয়ে যাব। বাইরে যদি কোথাও পারি একটু ব্রেকফাস্ট করে নেবো, কারণ ব্রেডটা ওদের নেই, শেষের পথে প্রায় 3 পিস আছে। এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু এখান থেকে মার্কেটটা অনেকটা দূরে, ওরা যেটা বলছে, ওই জন্য কালকে ওরা পায়নি। এখন সকালবেলা তার কিছু করার নেই, আর ম্যাগি রয়েছে, ম্যাগিটা খাবো না, তো এটা চা খেয়েই বেরিয়ে যাব। তবে দেখি রাস্তায় যদি কিছু লোকাল খাওয়া যেতে পারে। আর এই হচ্ছে নদীর পথ। মিষ্টি নিলাম পান্তুয়া, 6 টাকা। এই যে 6 টাকা দামের, 12 টাকা দামের একটা টেস্ট করে দেখেছি, খুব লাইট মিষ্টি, একদম কিরকিরে মিষ্টি যেরকম হয় সেরকম নয়। এইখানে নাকি এই যাওয়ার পথে, স্টেশন যাওয়ার পথে এখান থেকে নাকি সবাই মিষ্টি নেয়, তো পুরো মিষ্টি তৈরি হচ্ছে। আর এই জায়গাটার যেখানে হয় সেটার নাম হচ্ছে আমরা বাঁকুড়া স্টেশন পৌঁছে গেছি। এখানেই এই ব্লগের এন্ড করছি। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ব্লগ, কারণ আমরা বেশ কিছু মাসের গ্যাপে আবার শুরু করলাম। বলতে আর পারছি না, যতবার বলতে যাচ্ছি অ্যানাউন্সমেন্ট হচ্ছে। সো প্লিজ 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 ব্লগটি দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। খুব ভালো থাকবেন বন্ধুরা। আবার একটা নতুন ব্লগের সাথে আমরা আবার হাজির হব। তার আগে এই ব্লগটা দেখে কমেন্ট করুন কেমন লাগলো। টাটা।